হ্যাঁ, শরীফ ভাই, আসসালামু এই আলাইকুম। স্টার্ট করেন। ঠিক আছে, আপনি এখন স্টার্ট করতে পারেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম পার্টিসিপেন্ট। আমরা অলরেডি আলোচনা করে ফেলাইছিলাম, যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে সেহেতু আবার একটু শর্টে আলোচনা করতেছি। হ্যাঁ, তো মডিউল জি নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ব্যাজেল 3 ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়েছে, এর রুলস রেগুলেশন গুলো কি কি, সেটা আমরা এই মডিউল জিতে আলোচনা করব। তো ব্যাজেল 3 সম্পর্কে জানতে হলে প্রথমে ব্যাজেল কি সে জিনিসটা জানতে হবে আমাদের। ব্যাজেলটা হচ্ছে যে সুইজারল্যান্ডের একটা শহর, যেখানে বিআইএস, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস হলো যে প্রতিষ্ঠিত আছে। ঠিক আছে, এই বিআইএস এর বিভিন্ন কমিটি থাকে, যে কমিটিটা মূলত ব্যাজেল ক্যাপিটাল অ্যাকর্ডটা পাবলিশ করছে। তো আমরা এখন দেখি যে বিআইএসটা কি জিনিস। বিআইএসটা হচ্ছে যে পৃথিবীর ভিতরে প্রাচীনতম একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটার মেম্বার হলো যে ষাটটা ষাটটা দেশের সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, এই বিআইএসটা তিনটা মূল উদ্দেশ্য নিয়ে গঠিত। একটা হচ্ছে যে মানিটারি এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি আনার জন্য, ইন্টারন্যাশনাল কোঅপারেশন আনার জন্য, এবং সেন্ট্রাল ব্যাংকের পৃথিবীর ভিতরে যে কোনো ধরনের মানে যতগুলো দেশের সেন্ট্রাল ব্যাংক আছে সেই সেন্ট্রাল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করার জন্য, অর্থাৎ তাদের গাইডলাইন হিসেবে কাজ করে হলো যে বিআইএস। তো বিআইএস এর বিভিন্ন কমিটি থাকে, যেটার একটা নাম হচ্ছে যে বিসিবিএস, ব্যাজেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, যেটা মূলত, যে কমিটিটা মূলত ব্যাজেল ক্যাপিটাল অ্যাকর্ডটা পাবলিশ করছে। তো বিসিবিএসটা সম্পর্কে আমরা একটু শর্টে জানি। বিসিবিএসটা হচ্ছে যে প্রাইমারি গ্লোবাল স্ট্যান্ডার্ড সেটার। এটা কি, ব্যাংকটা ভালোভাবে চলার জন্য একটা গ্লোবাল বডি, যেটা স্ট্যান্ডার্ড সেট করে যে আপনাদের ক্যাপিটাল ফরমেশনটা এইভাবে হইতে হবে, রিস্ক ওয়েটেড অ্যাসেটটা এইভাবে ক্যালকুলেশন করতে হবে, তাহলে ক্যাপিটালটা সঠিকভাবে মূল্যায়ন করা যাবে। সঠিকভাবে মূল্যায়ন করে গেলে যদি পর্যাপ্ত ক্যাপিটাল থাকে তাহলে ব্যাংকটা সলভেন্ট হবে। ঠিক আছে, তো এটা বিসিবিএস হলো 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এই বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ইউনাইটেড ইউকেয়ান, ইউএসএ, এই সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা মিলে এটা বিসিবিএসটা এস্টাবলিশ করে। বিসিবিএস এর বিভিন্ন হিস্ট্রি আছে, এটা আপনাদের পড়ার দরকার নাই। যদি কেউ মানে নিজ উদ্যোগে পড়তে চান তাহলে পড়ে নিয়েন, এটা ইম্পর্টেন্ট না। এখন ব্যাজেল অ্যাকর্ড বা ব্যাজেল, আমরা ব্যাজেল অ্যাকর্ডকে ব্যাজেল নামেও ডাকি, আবার ব্যাজেল অ্যাকর্ডও বলি। ব্যাজেল অ্যাকর্ডটা কি জিনিস? সেট অফ অ্যাগ্রিমেন্টস, একটা অ্যাগ্রিমেন্টস রিকমেন্ডেশন। ঠিক আছে, কে দিচ্ছে? বিসিবিএস দিছে। এরা বিসিবিএস কি এই রিকমেন্ডেশনটা কি প্রোভাইড করছে? যে ব্যাংকিং রেগুলেশন ইন রিগার্ডস টু ক্রেডিট মার্কেট অ্যান্ড অপারেশনাল রিস্ক, ক্রেডিট মার্কেট এবং অপারেশনাল রিস্ককে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এর এগেনস্টে কি পরিমাণ ক্যাপিটাল দরকার, এই রিলেটেড একটা রিকমেন্ডেশন দিছে। ঠিক আছে, যেটা আমরা ওই ক্যালকুলেশন দেখছি, ওই ক্যালকুলেশনটা, রিকমেন্ডেশনটা ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক কিভাবে আমরা আইডেন্টিফাই করব, অ্যাসেস করব, মেজার করব, এই ধরনের রিকমেন্ডেশন গুলো এই ব্যাজেল অ্যাকর্ড দিছে। তাহলে আমরা ব্যাজেল অ্যাকর্ড বা ব্যাজেল সম্পর্কে কি বলতে পারি? সেট অফ এগ্রিমেন্টস, যেটা পাবলিশড বাই বিসিবিএস, যেটা প্রোভাইড করছে রিকমেন্ডেশনস অন ব্যাংকিং রেগুলেশনস ইন রিগার্ড টু ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক অ্যান্ড অপারেশনাল রিস্ক। ব্যাংকের যে মোটা দাগে ব্যাজেল 3-তে তিনটা রিস্ক ক্যালকুলেশন করা হয়। একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, বা আমরা ইসলামী ব্যাংকে যারা আছে তারা বলি ইনভেস্টমেন্ট রিস্ক, একটা আছে মার্কেট রিস্ক, আর একটা আছে অপারেশনাল রিস্ক। ক্রেডিট রিস্ক মানে কি? সরাসরি আপনি ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনার রিস্ক যেগুলো অ্যারাইজ হচ্ছে। এখন সব ক্লায়েন্ট কিন্তু সমানভাবে রিস্কি না, কিছু ভালো ক্লায়েন্ট আছে তাদের রিস্ক কম, কিছু খারাপ ক্লায়েন্ট আছে তাদের রিস্ক বেশি। এই ভালো এবং খারাপ ক্লায়েন্টগুলোকে কিভাবে ওয়েটেজ দেওয়া হয় সেটা ব্যাজেল অ্যাকর্ডে বলা আছে। তারপর আছে যে মার্কেট রিস্ক। আমাদের ব্যালেন্স শিটে কিছু কিছু ফিগার আছে যেটা মার্কেট ইন্টারেস্ট রেটের সাথে সম্পর্কিত। যেমন ইন্টারেস্ট রেট বাড়লে কমলে ব্যাংকটা মানে লাভ হয় এবং লস হয়। যেমন কি হইতে পারে? যেমন বিভিন্ন ব্যাংক বিভিন্ন কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করে, এখন শেয়ার মার্কেটের দাম কিন্তু ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে। এই যে দাম কম বাড়া হওয়ার কারণে যে লসটা হয় সেটা হচ্ছে মার্কেট রিস্ক। আর অপারেশনাল রিস্কটা হচ্ছে যে পিপল, প্রসেস, সিস্টেম, এই তিনটা জিনিসের
ফেলিওরের কারণে আমাদের কি হয়, গ্রস ইনকামে একটা ইফেক্ট আসে। কারণ এই তিনটার ভিতরে যে কোনো একটা ফেলিওর করলে কিন্তু গ্রস ইনকাম কমে যায়। এই জন্য ব্যাজেল 3-তে অপারেশনাল রিস্ক ক্যালকুলেশন করা হয় 3 বছরের গ্রস ইনকাম নিয়ে 3 দিয়ে ভাগ করে 15%। এটা ব্যাজেল 1 বলা আছে। ঠিক আছে, এই ব্যাজেল 1টা হচ্ছে তাহলে আমার ব্যাংকের যে মোটা দাগে তিনটা ক্রেডিট, মার্কেট এবং অপারেশনাল রিস্ক আছে, এই রিস্কের এগেনস্টে কি কি পরিমাণ ক্যাপিটাল রাখতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, তার একটা রিকমেন্ডেশন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ ব্যাজেল 1, ব্যাজেল 1 এর ব্যাকগ্রাউন্ড আপনাদের আসবে না, এটা পড়ার দরকার নাই। এবার এটা গুরুত্বপূর্ণ যে ব্যাজেল 1, 2, 3-র কম্পারিজন কন্ট্রাস্ট আসতে পারে। ঠিক আছে, আর অবজেক্টিভসও আসতে পারে। ব্যাজেল 1, 2, 3-র অবজেক্টিভস গুলো কি 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 জন্য ব্যাজেল 1, 2, 3 আমাদের পাবলিশ করা হয়েছে। অবজেক্টিভস অফ ব্যাজেল 1, ব্যাজেল 1-এর প্রথম অবজেক্টিভ ছিল কি, যে এটা নিশ্চিত করা যে ব্যাংকের এনাফ ক্যাপিটাল আছে। কিসের এগেনস্টে? আনএক্সপেক্টেড যে লস হয়, ব্যাংক যে ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্টের এগেনস্টে যে লস হবে, সেই লসের এগেনস্টে আমাদের যে ইনাফ ক্যাপিটাল আছে, এটা ব্যাজেল 1 এটা ইনশিওর করে। ঠিক আছে, কারণ ব্যাজেল 1 কি করে, ওই রিস্ক গুলোকে অ্যাসেস করে রিস্কের এগেনস্টে ক্যাপিটালটা রাখতে রিকমেন্ডেশন করে। ঠিক আছে, তারপর 2 নম্বর বলছে স্ট্রেনথেন দ্য স্টেবিলিটি অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের স্টেবিলিটিকে স্ট্রেনথেন করে। যেমন আমাদের যে প্রত্যেকটা ব্যাংকের যে ইন্টারন্যাশনাল ডিভিশন আছে, এই ইন্টারন্যাশনাল ডিভিশন কিন্তু ব্যাজেল 3 রিলেটেড, ক্যাপিটাল অ্যাডুকেসি রিলেটেড ডাটা নেয় প্রত্যেকটা কোয়ার্টারে। কোয়ার্টারে ডাটা নিয়ে তারা এডিবি, আইডিবি এবং বিদেশি বিভিন্ন মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকে এটা প্রোভাইড করে। ঠিক আছে, কিসের জন্য প্রোভাইড করে? কারণ হচ্ছে যে আমরা যখন এলসি গুলো করি, ফরেন কারেসপন্ডিংস গুলো যখন করি, তখন ওই দেশের ব্যাংকগুলা কিন্তু এই ব্যাংকের এলসি তখনই গ্রহণ করে যখন দেখে যে এই ব্যাংকের ক্যাপিটালটা অ্যাডিকুয়েট আছে। ঠিক আছে, তো এই ব্যাজেল 3টা কি, স্ট্রেনথেন দ্য স্টেবিলিটি অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। যখন আপনার ব্যাংক হলো যে ক্যাপিটাল এনাফ থাকবে, তখন কিন্তু তারাও কিন্তু কোনো লসে পড়বে না, কারণ আপনার ক্যাপিটাল এনাফ আছে, আপনি তাদের পেমেন্টটা করতে পারবেন। আর 3 নম্বর বলছে টু রিমুভ এ সোর্স অফ কম্পিটিটিভ ইনইকুয়ালিটি। যদি ক্যালকুলেশনটা সেম হয়, তাহলে কিন্তু ইনইকুয়ালিটিটা রিমুভ হয়। তো ব্যাজেল 1-এর অবজেক্টিভস হচ্ছে এই তিনটা। ফিচার্স অফ ব্যাজেল 1, ব্যাজেল 1-এর কি কি ফিচার ছিল? এখানে ছিল মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%, আর এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে বাই দ্য এন্ড অফ 1992 সালে। এখানে ব্যাজেল 1-এর কিন্তু অনেকগুলো লিমিটেশন ছিল, যে কারণে ব্যাজেল 2 এবং ব্যাজেল 3 আমাদের পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আনতে হয়েছে। এটা 8% ছিল মিনিমাম ক্যাপিটাল রেশিও। ঠিক আছে, তারপর 2 নম্বর হচ্ছে যে এই যে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হচ্ছে, শুধুমাত্র ক্রেডিট রিস্কটা ক্যালকুলেশন করতে হতো, বোথ অফ ব্যালেন্স শিট এবং অন ব্যালেন্স শিট, দুইটা ব্যালেন্স শিটের শুধু ক্রেডিট রিস্কটা ক্যালকুলেশন করতে হতো। পরবর্তীতে আমরা জানি কি মার্কেট এবং অপারেশনাল রিস্ক, দুইটা রিস্ক ক্যালকুলেশন করতে হচ্ছে। এবং আমরা ব্যাজেল 4 যখন আসবে, তখন দেখবো যে আরো অনেক কিছু রিস্ক, ওখানে সিস্টেমেটিক রিস্কও ক্যালকুলেশন করতে হতে পারে, কাউন্টার সাইক্লিক্যাল বাফারও ক্যালকুলেশন করতে হতে পারে। ঠিক আছে, তো ফিচার্স অফ ব্যাজেল 1-এর 8% ছিল এমসিআর। তারপর মানে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা শুধু ক্রেডিট রিস্কের এগেনস্টে করা হতো। অ্যাসেটস অফ ব্যাংক ওয়ার ক্লাসিফাইড অ্যান্ড গ্রুপড ইন 5 ক্যাটাগরিজ। ব্যাংকের অ্যাসেটটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করতো: 0%, 20%, 50%, 100%। যেটা আমরা জানি পরবর্তীতে ইকাই, এক্সটার্নাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন, ইকাই এসে ওই রেটিং অনুযায়ী কিন্তু অনেকগুলো এই রিস্ক ওয়েট ভাগ করা হয়েছে। কিন্তু ব্যাজেল 1-এ একটা থাম্ব আপ রুল দেওয়া হয়েছে কি, 0, 20, 50, 100। এই আর কিছু ছিল যে নো রেটিং, মানে কোনো রিস্ক ওয়েট ছিল না। ঠিক আছে, আর এলিমেন্টস অফ ক্যাপিটাল ওয়াজ টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটাল, আমি যেটা তো আমাকে বিয়ে করার মতো ছেলে।
যেটা আমরা ব্যাজেল টুতে এসে দেখি যে ক্যাপিটালটা তিনটা ভাগে ভাগ করছে, কিন্তু ব্যাজেল ওয়ানে আমাদের ক্যাপিটাল ছিল দুইটা, টিয়ার ওয়ান এবং টিয়ার টু। আর কোনো কারণ এবং 1996 সালে এইটা ব্যাজেল অ্যাকাউন্টে মার্কেট রিস্কটা ইনক্লুড করা হয়। তাহলে 1992 থেকে 1996 সালে শুধু মার্কেট রিস্কটা ইনক্লুড করা হয়, আর একাল লড়াই তার আগ পর্যন্ত ছিল শুধুমাত্র ক্রেডিট রিস্ক। বাহ, সব একা একা বই নিয়ে আসছে আমার। এই তো, তোমরা এবার এখানে আমরা ভালো। ব্যাজেল টু, দ্য নিউ ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ব্যাজেল টুটা 1988 সালে রিপ্লেস করা হয়েছে। এখানে আমাদের তিনটা পিলার কনসেপ্ট আনা হয়েছে। ব্যাজেল অনে কিন্তু কোনো পিলার কনসেপ্ট ছিল না, আর ব্যাজেল টুতে এসে থ্রি পিলার কনসেপ্ট আছে। একটা আছে পিলার ওয়ান, যেটাকে এমসিআর বলি, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, যেটা আমরা ব্যাজেল থ্রি যে ম্যাথ করি সেটা, ঠিক আছে। আর পিলার টুতে আলোচনা করা হয় সুপারভাইজারি রিভিউ প্রসেস, অর্থাৎ আমরা যে রেসিজুয়াল রিস্ক অর্থাৎ এমসিআর, যে রিস্কগুলা পিলার ওয়ানে ক্যালকুলেশন করা হয় নাই কিন্তু ব্যাংকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা পিলার টুতে আমরা ক্যালকুলেশন করি। এটা বলি আমরা কি, এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এই যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এবং এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এই দুইটা রিকোয়ারমেন্ট মিলে যোগ হয় অ্যাডুকুয়েট ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আর পিলার থ্রিতে এসে হয়েছে যে মার্কেট ডিসক্লোজার কিংবা ডিসিপ্লিন আমরা বলি, অর্থাৎ একটা ব্যাংকের যে টোটাল যে রিস্ক আছে, বাংলাদেশ ব্যাংক একটা ফরম্যাট করে দিছে যে আপনারা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভাবে এই ডেটাগুলো আপনাদের পাবলিশ করতে হবে। কোথায় করতে হবে? আমার ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে, ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে এবং বাংলাদেশ ব্যাংকে আপনাদের পাবলিশ করতে হবে, ঠিক আছে। মার্কেট ডিসিপ্লিন, যেটাকে আমরা ডিসক্লোজারও বলি। কারণ মার্কেট ডিসক্লোজারের একটাই উদ্দেশ্য, যারা স্টেক হোল্ডার আছে, যারা ব্যাংকের ইনভেস্টর আছে, তারা আপনাদের ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশনটা অ্যাসেস করে ওরা ডিসিশন নিতে পারবে যে আপনার ব্যাংকে থাকবে কি থাকবে না, আপনার ব্যাংকে ইনভেস্টমেন্ট করবে কি করবে না, ঠিক আছে। এই ব্যাজেল টুতে তাহলে থ্রি পিলার কনসেপ্টটা আনা হয়েছে প্রথমে, যেটাতে প্রথম পিলারে আমরা ক্যালকুলেশন করি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এমসিআর, যেটা আমরা ব্যাজেল থ্রি ম্যাথে করি। আর দ্বিতীয় নম্বরে এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, যেটাকে আমরা বলি সুপারভাইজারি রিভিউ প্রসেস বা আইক্যাপ বলি, ইন্টারনাল ক্যাপিটাল এডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস। এই দুইটা মূলত ক্যাপিটাল ক্যালকুলেশন। আর তিন নাম্বারটা ডিসক্লোজার, অর্থাৎ আপনার ব্যাংকের সমস্ত স্ট্রং আর উইক সাইড আপনাকে ডিসক্লোজ করতে হবে স্টেক হোল্ডারদের জন্য। ব্যাজেল টুর ফিচার্স গুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8% ছিল। টিয়ার ওয়ান, টিয়ার টু এবং টিয়ার থ্রি ক্যাপিটাল এখানে আনা হয়েছে। এখানে কিছু শর্ত ছিল কি, টিয়ার টু ক্যাপিটাল টিয়ার ওয়ান এর ক্যাপিটালের বেশি হইতে পারবে না, ঠিক আছে। রিস্ক ওয়েটেড অ্যাসেট, এখানে ক্রেডিট, মার্কেট এবং অপারেশন, তিনটা তিনটা রিস্কের এগেনস্টে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয়। আর ব্যাজেল টুতে প্রথমে ইকাই নিয়ে আসছে, এক্সটার্নাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন। এটা মানে প্রত্যেকটা ক্লায়েন্টকে ফিনান্সিয়াল ওর্দিনেসটা অ্যাসেস করে একটা রেটিং করে, যেমন ডাবল এ, ট্রিপল এ, একটা এ, দুইটা বি, তিনটা বি, এ বি সি ডি, এরকম ভাবে রেটিং করে, যেটার প্রত্যেকটা রেটিং এর এগেনস্টে রিস্ক ওয়েট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইকাই কনসেপ্ট নিয়ে আসছে ব্যাজেল টুতে। তো কন্ডিশনস ফর মেইনটেনিং রেগুলেটরি ক্যাপিটাল, রেগুলেটরি ক্যাপিটালের কন্ডিশনস বিভিন্ন ছিল যে অ্যামাউন্ট অফ টিয়ার টু ক্যাপিটাল উইল বি লিমিটেড 100% অফ দ্য অ্যামাউন্ট অফ টিয়ার ওয়ান ক্যাপিটাল। টিয়ার টু ক্যাপিটাল টিয়ার ওয়ান এর ক্যাপিটালের 100%-এর বেশি হইতে পারবে না। দুই নম্বরে বলছে যে ফিক্সড অ্যাসেট এবং সিকিউরিটির 50% টিয়ার টু ক্যাপিটাল হিসেবে রিভালুয়েশন রিজার্ভের টিয়ার টু হিসাবে আমরা কনসিডার করতে পারবো। 10% অফ রিভালুয়েশন রিজার্ভ ফর ইকুইটি ইনস্ট্রুমেন্ট এলিজিবল ফর টিয়ার টু ক্যাপিটাল। এই যে ইকুইটি ইনস্ট্রুমেন্টের রিভালুয়েশনের 10% আমরা টিয়ার টু ক্যাপিটাল হিসেবে কনসিডার করতে পারবো। আর সাবডেট বলছে যে 30% অফ দ্য অ্যামাউন্ট অফ টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার ওয়ান ক্যাপিটালের 30%-এর বেশি সাবডেট ছাড়া যাবে না। পরবর্তীতে এটা থ্রিতে এসে কি করছে, মানে সিটি ওয়ানের সাথে কিন্তু ইয়ে করছে, ক্যাপ করে দিছে। এটা হচ্ছে যে ফিস মানে ব্যাজেল টুরের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্রাইটেরিয়া।
ফিচার অফ ব্যাজেল 2, এক পিলার 1 আমরা বললাম, পিলার 2 তে বলছে সুপারভাইজারি রিভিউ প্রসেস। এখানে বলছে যে ব্যাংকের একটা রিভিউ প্রসেস থাকবে ইন্টারনাল, মানে রিস্কটা অ্যাসেস করার জন্য, যার এগেনস্টে ব্যাংক তার রিস্কটা প্রপারলি জানতে পারবে। এটা হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস, যেটাকে আমরা ইন্টারনাল ক্যাপিটাল এডুকেসি অ্যাসেসমেন্ট প্রসেস বলি। এটাতে মূল দাগে আলোচনা করা হয়েছে যে ব্যাংকের একটা নিজস্ব মেথোডোলজি থাকবে তার রিস্কটা আইডেন্টিফাই করার জন্য। আর 3 নম্বরে যেটা আমি বলছিলাম যে মার্কেট ডিসিপ্লিন বা ডিসক্লোজার, এখানে দেখেন দি এম অফ ইন্ট্রোডিউসিং মার্কেট ডিসিপ্লিন ইন দ্য রিভাইজড ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড মোর ডিসিপ্লিন ফিনান্সিয়াল মার্কেট সো দ্যাট stakeholders can assess the position of the bank regarding holding of assets and to identify the risk relating to the assets and capital adequacy to meet probable loss of assets. স্টেকহোল্ডার যাতে ডিসিশন নিতে পারে যে ব্যাংকের তারা হোল্ড করবে কিনা। এবার ব্যাজেল 3 আসতেছে, কি কারণে আসতেছে এটা দেখা যাচ্ছে যে 2007 এবং 2008 সালে আমেরিকাতে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। এই ক্রাইসিসের কারণে লেহমান ব্রাদার্স সহ কিছু কিছু ব্যাংক কোলাপস করছিল। এই কোলাপস করার কারণে ওই বিসিবিএস আবার একটা মিটিং এ বসছে। মিটিং এ বসে দেখে যে যে ইন্টারন্যাশনাল যে ভালো ভালো ব্যাংকগুলো আছে তাদের ক্যাপিটাল রেশিও ডেটেরিয়েট করছে, এবং তারা যে লিকুইডিটি বাফার রাখতে হবে রিস্কের এগেনস্টে সে বাফারটা রাখে নাই, যে কারণে ব্যাংকগুলো কোলাপস করছে। এই জন্য ব্যাজেল 3-তে এসে লাস্টে কি বলছে যে কিছু লিকুইডিটি বাফার অ্যাড করছে, যেমন ক্যাপিটাল কনজারভেশন বাফার, লেভারেজ রেশিও, এলসিআর, এনএসএফআর, কি রিস্ক ইন্ডিকেটর, কিছু কিছু লিকুইডিটি বাফার ওরা অ্যাড করছে। ঠিক আছে, তো ব্যাজেল 3 সম্পর্কে আমরা যদি বলি যে ব্যাজেল 3টা হচ্ছে যে এ গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর মোর রেসিলিয়েন্ট ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সিস্টেম, ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমকে আরো বেশি রেজিলিয়েন্ট শক অ্যাবজর্বেন্ট করার জন্য একটা গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা বলি ব্যাজেল 3। ঠিক আছে, তাহলে ব্যাজেল 3টা হচ্ছে যে গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। কি কারণে এই ফ্রেমওয়ার্কটা ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমটাকে আরো রেজিলিয়েন্ট করার জন্য, শক অ্যাবজর্বেন্ট করার জন্য, লংজিভিটি করার জন্য এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা দিছে, যেটাকে আমরা বলি ব্যাজেল 3। এই যে ব্যাজেল 3-র কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনারা একটু দেখে দিয়েন। আমি যেটা বলছিলাম যে এই যে এক্সেসিভ অন অ্যান্ড অফ ব্যালেন্স শিট লিভারেজ তারা রাখছিল, ইনসাফিসিয়েন্ট লিকুইডিটি বাফার ছিল। ঠিক আছে, তারপর কি ছিল, সিস্টেমেটিক লস ছিল, তারপর প্রো সাইক্লিক্যাল আর ইন্টার কানেক্টেডনেস ছিল, তারপর কি ছিল, ডিপোজিটাররা কি হচ্ছে কনফিডেন্স হারাই গেছে, হারাই গেলে ডিপোজিট সব উঠাই নিছে, উঠাই নিলে ব্যাংকগুলো কলাপস করছে, কলাপস করলে তখন ব্যাজেল 3 সম্পর্কে আমাদের বিসিবিএস একটা রিকমেন্ডেশন দিছে। ঠিক আছে, আর আপনারা জানেন যে ব্যাজেল 1 to 3 পোস্ট ফ্যাক্টর, অর্থাৎ একটা করে ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটা রিকমেন্ডেশন দেয়। আসলে এইগুলা ইন্টারন্যাশনালি মানে ডিলিংস করার জন্য এই ক্যাপিটালটা মেনটেন করা অবশ্যই জরুরি। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাজেল 3, আমি বিআইবিএম এ যখন ট্রেনিং করছিলাম নেহাল স্যারকে একটা প্রশ্ন করছিলাম, স্যার আমরা ব্যাজেল 1, 2, 3 দেখলাম, আমাদের ক্যাপিটালকে অনেক বেশি স্ট্রেনথেন করা হয়েছে, তাহলে এই সিলিকন ভ্যালি সিগনেচার ব্যাংক কেন কলাপস করলো? তা উনি উত্তরটা দিতে পারেন নাই। আসলে এই যে রিকমেন্ডেশন গুলো নেওয়া হচ্ছে, হঠাৎ করে যদি কোনো মানে একটা মানে আনএক্সপেক্টেড শক যদি মেজর হয় তাহলে কিন্তু কেউ নিতে পারে না। এইগুলো কি হয়, অল্প অল্প কিছু শক যদি হয় সেইগুলো এরা বেয়ার করতে পারে। এইগুলো আসলে মোটা দাগে আসলে কোনো শকটা এরা নিতে পারে না। ঠিক আছে, তো ব্যাজেল 3-এর অবজেক্টিভস আছে কি, ইমপ্রুভ দ্য ব্যাংকিং সেক্টরস অ্যাবিলিটি টু অ্যাবজর্ব শর্টস অ্যারাইজিং ফ্রম ফিনান্সিয়াল এবং ইকোনমিক স্ট্রেস, আর্থিক এবং অর্থনৈতিক যে স্ট্রেস আছে এই স্ট্রেসটাকে যাতে অ্যাবজর্ব করতে পারে ব্যাংকিং সেক্টর, এই জন্য এই ব্যাজেল 3 আমাদের এস্টাবলিশ করা হয়েছে। রিডিউসিং দ্য রিস্ক অফ স্পিল ওভার ফ্রম দ্য ফিনান্সিয়াল সেক্টর টু দ্য রিয়েল ইকোনমি, এই যে শকটা, এই যে ক্রাইসিসটা যাতে ফিনান্সিয়াল সেক্টর থেকে
রিয়েল ইকোনমিতে না যায়। রিয়েল ইকোনমি গেলে কিন্তু দেশ একেবারে ধ্বংস। তারপর কি বলছে যে ইমপ্রুভ দ্য রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেনথেন ব্যাংকস ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসক্লোজার। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সটা আরো ইমপ্রুভ করার জন্য অ্যাড্রেস দ্য লেসন্স অফ ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে লেসনটা অ্যাড্রেস করছে। বেসেল 3 অ্যাকাউন্ট, এখানে 3 পিলার কনসেপ্ট আছে, একই কনসেপ্ট আছে, কিন্তু এখানে এসে একটু পিলারগুলো মোটা হয়েছে। ঠিক আছে, এখানে আগের ব্যাজেল 2-তেও 3 পিলার কনসেপ্ট ছিল, পিলার 1, 2, 3 একই কথা আলোচনা করা ছিল, কিন্তু এখানে পিলারগুলো একটু বেশি মোটা করে দিছে যাতে ব্যাংকটা ধসে না পড়ে। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় ইনহ্যান্সড লাগাই দিছে। ইনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল অ্যান্ড লিকুইডিটি রিকোয়ারমেন্ট, ইনহ্যান্স সুপারভাইজারি রিভিউ প্রসেস, ইনহ্যান্স রিস্ক ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন, সবকিছু ইনহ্যান্স করছে, একটু বাড়াই দিছে। কেমন ভাবে বাড়াই দিছে? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে টিয়ার 1 এবং টিয়ার 2 কে ওরা সেগ্রিগেট করে দিছে, আরো ডিভাইড করে দিয়েছে, দিয়ে বলছে যে কমিউনিটি টিয়ার 1 যেটা কোর ক্যাপিটাল এটা বেশি রাখতে হবে, এবং এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল যেটা আসলে ক্যাপিটাল নেচার না, এটা সর্বোচ্চ এত% রাখা যাবে। এবং এখানে দিছে যে ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% দিছে, যেটা কমিউনিটি টিয়ার 1 এর সাথে রাখতে হবে, যেটা আমি অবশ্যই আপনাকে শীট দিয়েছি আপনাদের সবাইকে। আর সুপারভাইজার রিভিউ প্রসেসের ক্ষেত্রেও ইনহ্যান্স করছে, আরো বেশি ভাবে ক্যালকুলেশন করতে বলছে। এটা হচ্ছে বেসেল 3 অ্যাকর্ডের মানে ফিচার। এখানে প্রথম যদি দেখি স্ট্রেনথেনিং দ্য ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক যেটা বলছি, ওই যে CT1 AT1 দিছে, তারপর হচ্ছে যে সিসিবি যুক্ত করছে, এই জন্য ক্যাপিটাল ফ্রেমওয়ার্কটা আরো স্ট্রেনথেন করছে। তারপর কি বলছে? ইন্ট্রোডিউসিং লিভারেজ রেশিওটা ইন্ট্রোডিউস করছে। এটা কিভাবে? এই যে লিভারেজ রেশিও ক্যালকুলেশন করা হয়, আমরা দেখছি উপরে টিয়ার 1 ক্যাপিটাল থাকে আর নিচে থাকে নেট এক্সপোজার, যেটা অন ব্যালেন্স শিট এবং অফ ব্যালেন্স শিটের এগেনস্টে আমরা বাইর করি। ঠিক আছে, এই লিভারেজ রেশিও একসময় ছিল 3%, তারপর 3.4%, 3.5%, এখন হচ্ছে 4% লিভারেজ রেশিও রিকোয়ারমেন্ট। এই লিভারেজ রেশিও মানে কিন্তু ডেট ইকুইটি রেশিও না, এটাকে বলা হয় মূলত বেসেল 3 লিভারেজ রেশিও, যেটাকে উপরে থাকে টিয়ার 1 ক্যাপিটাল ডিডাকশন করে আর নিচে থাকে টোটাল এক্সপোজার। কাউন্টার সাইক্লিক্যাল বাফার বলতে বোঝাচ্ছে যদি কোনো ব্যাংক একটা দেশের ন্যাশনাল জিডিপি গ্রোথ থেকে বা ন্যাশনাল ইনভেস্টমেন্টের গ্রোথ থেকে ওই ব্যাংকের ইনভেস্টমেন্টের গ্রোথ অনেক বেশি হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষেত্রে 2.5% এক্সট্রা ক্যাপিটাল রাখতে বলতে পারে। ঠিক আছে, যেটাকে CT1 এর সাথে অবশ্যই ট্যাগ করবে, কারণ দেশ যেভাবে দৌড়াচ্ছে, যত গতিতে দৌড়াচ্ছে তার চেয়ে বেশি গতিতে যদি কোনো ব্যাংক দৌড়ায় তাহলে হোঁচট খাইতে পারে। এই জন্য বেশি দৌড়ানোর জন্য বলছে যে আপনাকে বেশি যেহেতু দৌড়াবেন, আপনাকে অবশ্যই আরো বেশি স্ট্রেনথেন হইতে হবে, শক্তি সামর্থ্য আরো বেশি হইতে হবে, নতুবা আপনি হোঁচট খেয়ে পড়বেন। এটাকে বলছে যে কাউন্টার সাইক্লিক্যাল বাফার, যেটা একটা ব্যাংকের গ্রোথ যদি ন্যাশনাল ইকোনমি থেকে আরো বেশি হয় তাহলে বাংলাদেশ ব্যাংক 2.5% এক্সট্রা ক্যাপিটাল CT1 হিসেবে রাখতে বলতে পারে। এটা দরকার নাই। ইন্ট্রোডিউসিং এ গ্লোবাল লিকুইডিটি স্ট্যান্ডার্ড কিছু কিছু দিছে, LCR যেটাকে আমরা বলি লিকুইডিটি কাভারেজ রেশিও, যেটা ক্যালকুলেশন করা হয় উপরে থাকে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, সংক্ষেপে হাকলা বলে, আর নিচে থাকে টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার 30 ডেজ ইন স্ট্রেস পিরিয়ডে আপনার ক্যাশ ড্রেন হয়ে যাচ্ছে, এই ড্রেনের এগেনস্টে আপনার হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট আছে কিনা, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট লিকুইডিটি আপনার আসে কিনা, যাতে ডিপোজিটররা আসলে চাহিদা মাত্র আপনারা টাকাটা দিতে পারেন। এই জন্য এই লিকুইডিটি কাভারেজ রেশিও কিন্তু প্রত্যেকটা ব্যাংকের ক্যালকুলেশন করতে হয় কোয়ার্টারলি। ঠিক আছে, ক্যালকুলেশন করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। আর এটা আছে নেট স্টেবল ফান্ডিং রেশিও, আপনার অ্যাভেলেবল স্টেবল ফান্ডিং আর রিকোয়ার্ড স্টেবল ফান্ডিং। এটা এটা হচ্ছে যে ওই লিভারেজ LCR এবং NSFR কিন্তু 100% এবং তার বেশি রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে
লং টার্মে আপনার যে রিকোয়ার্ড স্টেবল ফান্ডিং আছে, এর এগেনস্টে আপনার স্টেবল ফান্ডিং কতটুকু আছে সেটা মেজার করা হয়। তো এই গ্লোবাল লিকুইডিটি স্ট্যান্ডার্ড এলসিআর এনএসএফআর ব্যাজেল 3-তে এসে এস্টাবলিশ করছে। আপনাদের এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট দিতে পারে ব্যাজেল 1, 2 এবং 3। ঠিক আছে, ব্যাজেল অ্যাকর্ড, ব্যাজেল 1 ইন দ্য ওল্ডার, সেকেন্ড ওল্ডার, আর এটা থার্ড অ্যান্ড লাস্ট, মানে আপ টু ডেট হলো যে ব্যাজেল 3। ইয়ার অফ ইমপ্লিমেন্টেশন 1988 সালের, এখানে 1992 সালে হয় ইমপ্লিমেন্টেশন, বাংলাদেশে হয় 1996 সালে। এটা হয় 2008 সালে, বাংলাদেশে 2009 সালে। এটা হয় 2015 সালে হয় ফুল ফ্লেজে ইমপ্লিমেন্টেশন হয়। এটা প্যারালাল রান চলে 2015 সাল পর্যন্ত। তারপরে 2019 সালে ফুল ফ্লেজে ব্যাজেল 3 ইমপ্লিমেন্টেশন হয়। আর গ্লোবালি হচ্ছে যে 2014 সালে আমাদের এই যে ইসে অবজেক্টিভস, এটা আমি যেটা বলছি রিস্ক ফোকাস, আপনার দেখবেন এখানে শুধু ক্রেডিট রিস্কটা ফোকাস করা হয়। এখানে ক্রেডিট রিস্ক এবং মার্কেট রিস্ক লাস্টে আনা হয়েছে। এটা ক্রেডিট মার্কেট অপারেশনাল রিস্ক নিয়ে আসছে, যেটা এটা বলছি। তারপরে হচ্ছে কম্পোনেন্ট অফ ক্যাপিটাল, ব্যাজেল 1-এ ছিল 1, 2, ব্যাজেল 2-তে এসে 3টা ক্যাপিটাল করছে। আর ব্যাজেল 3-তে এসে বলছে যে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 1-কে 2 ভাগে ভাগ করে দিছে, CT1 আর AT1। ঠিক আছে, আপনারা এই যে টিয়ার 1 ক্যাপিটাল মানে কিন্তু গোয়িং কনসার্ন ক্যাপিটাল, আর টিয়ার 2 ক্যাপিটাল মানে কিন্তু গন কনসার্ন ক্যাপিটাল। গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে যে যে ক্যাপিটাল গুলো ব্যাংক চলার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন পেড আপ, স্ট্যাটিউটরি, রিটার্ন আর্নিংস, এগুলো অবশ্যই থাকতে হবে। আর গন কনসার্ন ক্যাপিটাল হচ্ছে ব্যাংক লিকুইডেশনের পরে যাদের লাইবিলিটিটা মেটানো হয়, যেমন সাবডেট, তারপরে যে জেনারেল প্রভিশন আছে, এইগুলা আমাদের টিয়ার 2 ক্যাপিটাল। 7 দরকার নাই। আর মিনিমাম 9 নাম্বার একটু দেখেন, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%, 10%, গ্লোবালি 8%। এখানে 10% প্লাস 2.5%, গ্লোবালি 8% প্লাস 2.5%। এবার ব্যাজেল 3-র মূল আলোচনা, ক্যাপিটাল কম্পোনেন্ট কিভাবে কিভাবে কতটুকু পরিমাণে রাখতে হবে। আপনারা এই জিনিসগুলো মেমোরাইজ করে নিয়েন যাতে আপনাদের ম্যাথ করতে সুবিধা হয়। এখানে এই যে এই লেখাটা আছে, এই লেখাটা ছক আকারে আছে এখানে। ঠিক আছে, এই লেখাটা ছক আকারে আছে, দেখেন এখানে ব্যাজেল 3 2019 সালে ফুল ফ্লেজে ইমপ্লিমেন্টেশন হয়, যেটাতে এখানে ফেস ফেস করা হয় 15 সালে, 16 সালে, 17, 18, 2000। এই যে CT1 আমরা বলছি যে 4.5%, এটা কিন্তু একেবারে আসে নাই, এটা একেবারেই আসছিল 4.5%, একেবারেই ছিল। এবার ক্যাপিটাল কনজারভেশন বাফার কিন্তু 16 সাল থেকে আস্তে আস্তে বাড়ায় 2019 সালে 2.5%। তাহলে CT1 আমাদের হচ্ছে এই 7%, কিন্তু 4.5 আর 2.5, এই যে CT1 প্লাস এই 7। টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে এই যে CT1 এবং AT1 2.5, এই দুইটা 4.5 আর 1.5 মিলাই কিন্তু 6% টিয়ার 1। তাই টোটাল মিনিমাম ক্যাপিটাল রেশিও হচ্ছে 10%। এই যে 6% এবং টিয়ার 2 রিকোয়ারমেন্ট হচ্ছে 4%, এই দুইটা মিলায়ে 10% MCR। বাপার সহ হচ্ছে 12.5%। ঠিক আছে, আর এই যে LCR NSFR, এই যে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 100% আর গ্রেটার দ্যান 100% রিকোয়ারমেন্ট। কম্পোনেন্ট অফ ক্যাপিটাল আমি অনেকবার আলোচনা করছি। এই যে টিয়ার 1 ক্যাপিটাল গোয়িং কনসার্ন, টিয়ার 2 ক্যাপিটাল গন কনসার্ন ক্যাপিটাল, কমন ইকুইটি টিয়ার 1, AT1, আর টিয়ার 2 ক্যাপিটাল। কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালের কিছু কম্পোনেন্ট আছে, পেড আপ, স্ট্যাটিউটরি রিজার্ভ, রিটেন আর্নিং, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ। এটা অনেকবার আলোচনা হয়েছে, এই জন্য আর ডিটেলস বলতেছি না। এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল আছে যে আমাদের যদি পারপিচুয়াল ন্যাচারাল কোনো ডেট ইস্যু করা হয়, সেটা এডিশনাল টিয়ার 1 ক্যাপিটালে যায়। টিয়ার 2 ক্যাপিটালে যায় হলো জেনারেল প্রভিশন, যেটা আমাদের নন ক্লাসিফাইড ইনভেস্টমেন্টের এগেনস্টে রাখতে হয়।
আর একটা আছে সাবডেট, যেটা আমরা ইস্যু করি ক্যাপিটালটা মানে স্ট্রেনথেন করার জন্য। রেগুলেটরি কিছু অ্যাডজাস্টমেন্ট আছে যেটা সিটি অনের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয় যদি প্রভিশন শর্টফল থাকে, ঠিক আছে। যদি গুডউইল এন্ড অল আদার ইনটেনজিবল অ্যাসেট, আমাদের গুডউইল ব্যাংকের ক্ষেত্রে সফটওয়্যারের ভ্যালু আছে যেটা আমরা সিটি অন থেকে অ্যাডজাস্টমেন্ট করি। ডিফার্ড ট্যাক্স অ্যাসেট আছে, ডিফাইন্ড পেনশন বেনিফিট ফান্ড অ্যাসেট আছে, গেইন অন সেল রিলেটেড টু সিকিউরিটাইজেশন ট্রানজাকশন আছে, ইনভেস্টমেন্ট ইন ওন শেয়ার আছে। এইগুলো আছে নেট আপ করতে হয়, যেটা সিটি ওয়ান থেকে আমাদের বাদ বাদ যায়, বাদ যে টোটাল নেট সিটি ওয়ান বাইর হয়। আর ক্যাপিটাল কনজারভেশন বাফার আমাদের 2.5% বাফার সহ আমাদের রাখতে হয়, যেটা যদি মিনিমাম ক্যাপিটাল আমাদের না রাখতে পারি তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল মানে আমাদের যে প্রতি বছরে যে ব্যাংক লাভ করে এই লাভটা কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি না, অর্থাৎ ডিরেক্টর স্যারদের ডিভিডেন্ড দিতে পারি না, এবং ব্যাংকেরও কিন্তু ইনসেনটিভ হয় না। এখানে বলছে দেখেন সিটি ওয়ান যদি 7%-এর বেশি হয় তাহলে আপনার ক্যাপিটাল না রাখলেও চলবে, যেটা লাভ করছেন আপনি সবগুলো চাইলেই ডিস্ট্রিবিউট করতে পারবেন। যদি সিটি ওয়ান রেশিও 6.37 থেকে 7% হয় তাহলে 40% লাভ আপনাকে রিটেন করে রাখতে হবে, আর 60% ডিস্ট্রিবিউট করতে পারবেন। এমনি ভাবে যদি সিটি ওয়ান রেশিও 4.5 থেকে 5.125 হয় তাহলে আপনি যে লাভ করছেন সে লাভ কোনো ডিস্ট্রিবিউশন করা যাবে না। এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। এই যে দেখেন, ব্যাংক শুড নট ডিস্ট্রিবিউট ক্যাপিটাল দ্যাট ইজ পে ডিভিডেন্ডস আর বোনাস ইন এনি ফর্ম ইন কেস ক্যাপিটাল লেভেল ফল উইদিন দিস রেঞ্জ। ব্যাংক যদি এই রেঞ্জে থাকে তাহলে সে ডিভিডেন্ড বোনাস ডিস্ট্রিবিউট করতে পারবে না। However, they will be able to conduct business as normal. তারা নর্মাল ভাবে বিজনেসটা চালায় যাইতে পারবে। এই যে লিকুইডিটি স্ট্যান্ডার্ড, লিভারেজ রেশিও আমি আলোচনা করছি এবং এটা ম্যাথও করছি, এটা আলোচনা করার কিছু নাই। তারপরে আছে আমাদের এনএসএফআর, যেটা অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং ক্যালকুলেশন করা হয় এনএসএফআর। তারপর লিভারেজ রেশিও, এটা বলা হয়েছে, এটা এটা আসছে যে লিভারেজ রেশিও ক্যালকুলেশন করতে হয়। এই যে আমরা দেখি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিভাবে ক্যালকুলেশন করা হয়, একটু ডিটেলস দেখি আমরা। ইনভেস্টমেন্ট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। আপনাদের কিন্তু এখানে একটা ম্যাথ দিতে পারে যে অপারেশনাল রিস্ক কিভাবে ক্যালকুলেশন করতে হয়। 3 বছরের গ্রস ইনকাম দিল, কিংবা 3 বছরের গ্রস ইনকাম দেখা যাচ্ছে একটাতে মাইনাস দিল কিংবা একটাতে জিরো দিল, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। এরকম ভাবে দিতে পারে অপারেশনাল রিস্কটা ক্যালকুলেশন করার জন্য, যেটা আমরা পরবর্তীতে দেখবো। এতে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করা হয় যে ইনভেস্টমেন্ট রিস্ক, মার্কেট এবং অপারেশনাল রিস্ক, যেটা আমরা ক্রেডিট রিস্ক বলি। ইনভেস্টমেন্ট রিস্কটা কি আমরা আগে জানি, যদি কোনো ক্লায়েন্ট যদি টাকা না দেয় তার এগেনস্টে ব্যাংক ক্ষতির সম্মুখীন হয়, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট রিস্ক বলি। মার্কেট রিস্কের এগেনস্টে আমরা ক্যাপিটাল চার্জ করি, ইকুইটি পজিশন এবং ফরেন এক্সচেঞ্জ। আমাদের যে নেট ওপেন পজিশন থাকে, এই নেট ওপেন পজিশন কি হয়, ডলারের রেট কমলে এবং বাড়লে একটা লাভ লস হয়। ব্যাংকের ক্ষেত্রে, বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে মার্কেট রিস্কটা দুইটা ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করা হয়। একটা হচ্ছে যে ইকুইটি পজিশন অর্থাৎ শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট, আরেকটা আছে যে ফরেন এক্সচেঞ্জের যে নেট ওপেন পজিশন থাকে, এনওপি। এই নেট ওপেন পজিশনটা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করা হয়। আর এই যে ক্রেডিট রিস্ক এবং মার্কেট রিস্ক ক্যালকুলেশন করা হয় স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচে, এবং অপারেশনাল রিস্ক ক্যালকুলেশন করা হয় বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে, বিআইএ। যেটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ কাকে বলে, যে প্রত্যেকটা রিস্কের এগেনস্টে আলাদা আলাদা ভাবে রিস্ক ওয়েট দেওয়া হয়, একটা সেপারেট ভাবে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয়, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ। আর বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ বলতে একটা 3 বছরের গ্রস ইনকাম 3 দিয়ে ভাগ করে 15%, এটাতে বেশি কোনো কষ্টের কোনো কাম নেই। এখানে খুব সহজেই আমরা অপারেশনাল রিস্কটা ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখেন এক্সাম্পল ফর ক্যালকুলেশন অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এগেনস্ট অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্কের এগেনস্টে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে দেখেন যে ইয়ার ওয়ান কোন একটা ব্যাংকের
ইয়ার অনে 1 বছরে তার 500 কোটি টাকা গ্রস ইনকাম ছিল, 2-তে 550 কোটি টাকা, 3-তে 600 কোটি টাকা। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে? বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে ক্যাপিটাল চার্জ বাহির করা হয়েছে। ক্যাপিটাল চার্জ বাহির করে তারপরে সেটাকে 15% আলফা ফ্যাক্টর দেওয়া হয়েছে। এখানে দেখেন 500 কোটি প্লাস 550 প্লাস 600, এটাকে 3 দিয়ে ভাগ করে 15% করেন। 15% করলে হচ্ছে 82.50 কোটি। এই 82.50 কোটিকে কি করা হয়েছে যে রিস্ক, এটা কিন্তু ক্যাপিটাল চার্জ। আপনারা জানেন যে মার্কেট এবং অপারেশনাল রিস্কের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল চার্জ বাহির করা হয়। ক্যাপিটাল চার্জ বাহির করার পরে তারপরে কি হয়, রিস্ক ওয়েটেড অ্যাসেট বাহির করা হয়। দেখেন এই যে রিস্ক ক্যাপিটাল চার্জ বাহির করা হয়েছে কত, 82.50। এবং এই ক্যাপিটাল চার্জকে ব্যাজেল 3 গাইডলাইন বলছে যে মিনিমাম এমসিআর দিয়ে, মানে রেসিপ্রোকাল অফ এমসিআর, অর্থাৎ 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এমসিআর কি 10%, তার রেসিপ্রোকাল হয় কি 10। 10 গুণন দিলে রেসিপ্রোকাল হয়ে যায়। রেসিপ্রোকাল দিয়ে এই 82.50কে মাল্টিপ্লাই করলে 825 কোটি টাকা রিস্ক ওয়েটেড অ্যাসেট। এবং এখানে যদি ক্যালকুলেশন করা হয় যে মনে করেন যে ইয়ার টুতে 0, গ্রস ইনকাম হচ্ছে 0, তাহলে আমাদের ক্যাপিটাল চার্জ ক্যালকুলেশন করা হবে কি, ইয়ার 2তে 0 দিতে হবে। 0 দিয়ে এই যে এখানে যে 3 দিয়ে ভাগ করা হয়েছে, 3 দিয়ে ভাগ তখন আর হবে না, তখন হবে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করে 15% করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অপারেশনাল রিস্ক। যদি 0 এবং মাইনাস হয়, কোনো একটা বছরের গ্রস ইনকাম কিংবা 2টা বছরের গ্রস ইনকাম যদি মাইনাস হয়, তাহলে ওই যে 1-2টা বছরের গ্রস ইনকাম 0 এবং মাইনাস, সেই 0 এবং মাইনাস কিন্তু ক্যালকুলেশনে আসবে না। যদি 2টা বছরের গ্রস ইনকাম 0 হয় কিংবা মাইনাস হয়, তাহলে আমাদের কি করতে হবে, একটা বছরের গ্রস ইনকামকে 1 দিয়ে ভাগ করে আমাদের 15% করতে হবে, করে ক্যাপিটাল চার্জ বাইর করতে হবে। এটা হচ্ছে যে অপারেশনাল রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট বাইর করার মানে প্রসিডিউর। এই যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, যেটাকে আমরা এমসিআর বলি কিংবা সিআরএআর বলি, যেটা আপনারা আগে জানেন যে আগে বলা হতো ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কার, যেটাতে আমরা স্যার একটু ক্যালকুলেশন ইন্টার করি স্যার, ওই 10 দিয়ে কেন গুণ করা হয়েছে ওই 82.50 কে? এই যে বললাম যে রেসিপ্রোকাল অফ এমসিআর। এমসিআর কত, 10%। 10% না, 1/10% দেন, 82.50 গুণন 1/10%, তাহলে কি হচ্ছে, 10টা উপরে চলে আসতেছে। রেসিপ্রোকাল অফ এমসিআর মানে 10 এর বিপরীত। 10%-এর বিপরীত মানে কি, মানে 10 তো তখন উপরে চলে আসতেছে। 10 দিয়ে যদি ইয়ে করা হয়, রেসিপ্রোকাল করা হয়, তাহলে কিন্তু 10টা উপরে চলে আসে। এই জন্য এই যে 10% হয়েছে, কিন্তু এখন যদি ব্যাজেল 4-এ এসে যদি ইয়ে করা হয়, এমসিআর যদি 12.5% করে, তাহলে কিন্তু এখানে 12.5% হবে, 12.5 হবে। ঠিক আছে, এখানে 10 হয়েছে যে এমসিআর 10 বলে। মোট কথায় সহজভাবে মনে রাখার জন্য এমসিআর যেহেতু 10, সেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, শেষ। ঠিক আছে, যদি এমসিআর 12.5% হতো, কিন্তু যদি হতো তাহলে কিন্তু এখানে 12.5 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝাইতে পারি নাই মনে হয়। বলছে যে ক্যাপিটাল চার্জকে আপনি এমসিআর দিয়ে গুণ করবেন। এমসিআর কত, 10%। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত, 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। ওই এমসিআর 10 দিয়ে গুণ করতে হবে। সিআরএআর নিয়ে যেটা বলছিলাম, যে টোটাল রেগুলেটরি ক্যাপিটাল টিয়ার 1 এবং টিয়ার 2 বসবে, নিচে বসবে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এবং পিলার 2-তে যেটা আলোচনা আমরা করি না সচরাচর, সেটা হচ্ছে যে এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এখানে বাইর করা হয়। ঠিক আছে, এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মোটা দাগে কি কিভাবে বাইর হয়? একটা বাইর হয় ডকুমেন্টেশন ল্যাপসেসের কারণে।
ডকুমেন্টেশন ল্যাপসেস কি জিনিস? অর্থাৎ ব্যাংক যখন লোন একটা ইনভেস্টমেন্ট স্যাংশন দেয় তখন বিভিন্ন ডকুমেন্টস নেয় ক্লায়েন্টের কাছ থেকে, ব্রাঞ্চকে বলে যে আপনি এই ইনভেস্টমেন্টটা ডিসবার্স করবেন কমপ্লাইং দ্য ফলোয়িং ডকুমেন্টস। এই ফলোয়িং ডকুমেন্টস যেমন রেন্ট রিসিপ্ট নেবেন, এনওসি নেবেন, অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান নেবেন, এই জিনিসগুলো নিয়ে তারপরে আপনি লোনটা দিবেন। এবং যখন ব্যাংক ওই ডকুমেন্টেশনটা না নেয় তখন কি হয়, ব্যাংকের কিন্তু রিস্ক অ্যারাইজ হয়। ডকুমেন্টেশন যদি প্রপারলি নেয় তাহলে ক্লায়েন্ট টাকা না দিলেও কিন্তু ব্যাংক কি করে, ওই ডকুমেন্টেশন দেয় যে ইসে কোর্টে যে কেস করলে কিন্তু ব্যাংক তার পাওনা টাকা আদায় করতে পারে। কিন্তু ইমপ্রপার যদি ডকুমেন্ট হয়, ডকুমেন্টেশনে যদি ল্যাপসেস থাকে কিংবা না নেয়, তাহলে কিন্তু ব্যাংক টাকাটা আদায় করতে পারে না। এই জন্য ডকুমেন্টেশন ল্যাপসেসের কারণে রিস্ক অ্যারাইজ হয়, যেটা পিলার ওয়ানে ক্যালকুলেশন করা হয় নাই, কিন্তু ব্যাংকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা পিলার টুতে এসে ক্যালকুলেশন করা হয়। এই যে রেসিডুয়াল রিস্ক, এটা ইজ ইজ এ রিস্ক দ্যাট অ্যারাইজ ফ্রম এরর ইন ডকুমেন্টেশন আর এরর ইন ভ্যালুয়েশন অফ কোলাটেরাল। একটা ডকুমেন্টেশনের ল্যাপসেসের কারণে হয়, আর একটা কোলাটেরালের ওভার ভ্যালুয়েশনের কারণে হয়। কারণ একটা কোলাটেরাল আছে 10 কোটি টাকা, ওভার ভ্যালুয়েশন করে দেখালেন 50 কোটি টাকা, আপনি লোন দিলেন 30 কোটি টাকা। ওই কোলাটেরালের অ্যাকচুয়াল মূল্য হলো 10 কোটি টাকা, আপনি লোন দিয়ে ফেলাইছেন 30 কোটি টাকা। এই লোনটা না দিলে কোলাটেরাল যদি বিক্রি করেও 10 কোটি টাকা নিলেন, আর 20 কোটি টাকা আপনাদের লস হবে। এই জন্য কোলাটেরালের ওভার ভ্যালুয়েশনের কারণে একটা বাড়তি রিস্ক অ্যারাইজ হয়, যেটা পিলার টুতে আলোচনা করা হয়। ঠিক আছে? এই যে এরর ইন ডকুমেন্টেশন, এরর ইন ভ্যালুয়েশন অফ কোলাটেরাল যেটা বলছি, কম্পিটিশন অফ ক্যাপিটাল চার্জ এখানে রেসিডুয়াল রিস্কের ক্যালকুলেশন আছে, এটা আপনাদের দিবে না, কারণ এই ক্যালকুলেশনটা একটু জটিল আছে। এখানে বেস পার ক্যাপিটাল চার্জ করা হয়, ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এই যে পিলার টুতে কিন্তু 10টা রিস্ক ক্যালকুলেশন করা হয়। একটা হচ্ছে যে রেসিডুয়াল রিস্ক 1 নম্বরে, যেটা ডকুমেন্টেশন এবং কোলাটেরালের ওভার ভ্যালুয়েশনের কারণে হয়। 2 নম্বরে রিস্কটা ক্যালকুলেশন করা হয় কনসেন্ট্রেশন রিস্ক। কনসেন্ট্রেশন বলছিলাম যে ব্যাংকের সব লোনগুলো কিংবা মানে সিংহভাগ লোন একটা নির্দিষ্ট ক্লায়েন্টকে দেয়া হয়, একটা নির্দিষ্ট সেক্টরকে দেয়া হয়, একটা নির্দিষ্ট ডিভিশনকে দেয়া হয়, তখন কনসেন্ট্রেশন রিস্কটা অ্যারাইজ হয়। কনসেন্ট্রেশন রিস্কটা দুইভাবে হয়, ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক আর মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক। তো ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্কটা কি জিনিস? উইদিন এ ফিউ ইন্ডিভিজুয়ালস আর এন্টিটিস আর সেক্টরস। ঠিক আছে? যেটা নর্মালি যেটা আমরা বলি কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে ক্রেডিট কনসেন্ট্রেশন। ব্যাংকের লোনটা কিছু সংখ্যক ইন্ডিভিজুয়ালকে অথবা এন্টিটিকে অথবা সেক্টরকে লোন দিলে সেটা ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক, যেটাকে আমরা বলি সেক্টর ওয়াইজ এক্সপোজার। যেমন আরএমজি সেক্টর, ব্যাংকগুলো ম্যাক্সিমাম লোন আরএমজি সেক্টরে দেওয়া। গ্রুপ ওয়াইজ এক্সপোজার, বড় বড় যে গ্রুপ আছে, নাসা আছে, তারা গাজী গ্রুপ আছে, এরকম বড় গ্রুপকে দেয়া। সিঙ্গেল বড় ওয়াইজ এক্সপোজার, একটা নির্দিষ্ট ক্লায়েন্টকে বেশি টাকা দেয়া। টপ বড় ওয়াইজ এক্সপোজার, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো ব্যাংক 10-20টা ক্লায়েন্টের ক্ষেত্রে মানে তার 90% লোন 20টা ক্লায়েন্টের দিয়ে দিছে। এই যে 10-20টা ক্লায়েন্ট যখন কোলাপস করবে তখন ব্যাংকটা কোলাপস করবে। এটা হচ্ছে ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক। আরটা হচ্ছে মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক, যখন আপনার কোনো একটা অ্যাসেট দ্রুত আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন না, সেটা হচ্ছে মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক। এটা মার্কেট কনসেন্ট্রেশন রিস্কটা ক্যালকুলেশন করা হয় HHI, হারফিন্ডাল হার্সম্যান ইন্ডেক্স, সিমসন ইকুইটেবিলিটি ইন্ডেক্স, শ্যানন আর গিনি কোএফিসিয়েন্ট। এটা ক্যালকুলেশন অনেক জটিল আছে, আমরা এক্সেলে ক্যালকুলেশন করি, এটা ফিগার দিলেই আসে। যে বলছিলাম পিলার টুতে 10টা রিস্ক ক্যালকুলেশন করা হয়। প্রথমে বলছিলাম রেসিডুয়াল রিস্ক, 2 নম্বরে কনসেন্ট্রেশন রিস্ক।
3 নম্বরে হচ্ছে প্রফিট ইন্টারেস্ট রেট রিস্ক, অর্থাৎ ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশনের কারণে যে রিস্কটা অ্যারাইজ হয় সেটাকে বলছে প্রফিট রেট রিস্ক। আর কনভেনশনাল ব্যাংকগুলো বলে ইন্টারেস্ট রেট রিস্ক। এটা ডিউরেশন গ্যাপ অ্যানালাইসিস আর সিম্পল সেন্সিটিভিটি অ্যানালাইসিস। ডিউরেশন গ্যাপ অ্যানালাইসিস একটা শিট আমি অবশ্যই আপনাদের দিয়েছি, ওটা দেখে দেখে নিয়েন, আসবে না ম্যাথটা জাস্ট জানার জন্য। 4 নম্বরে ক্যালকুলেশন করা হয় লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্ক দুই ভাবে হয়। লিকুইডিটি রিস্ক কি জিনিস? যখন আপনার ক্লায়েন্ট টাকা চাইছে আপনি দিতে পারতেছেন না, লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্কের কিছু ব্যাজেল 3-তে এসে পিলার 2-তে কিছু রেগুলেটরি লিকুইডিটি ইন্ডিকেটর ওরা দিয়ে দিছে, যেটা আছে সিআরআর, এসএলআর, এমটিএফআর, মিডিয়াম টার্ম ফান্ডিং রেশিও, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, এডিআর, আইডিআর, এলসিআর, এনএসএফআর, হোলসেল বোরিং গাইডলাইন্স, এলসিপি, ম্যাট, এইগুলা দিয়ে দিছে ব্যাজেল 3-তে এসে। রেপুটেশন রিস্ক। রেপুটেশন রিস্ক হচ্ছে ব্যাংকে যখন রেপুটেশন খারাপ হয় তখন ক্লায়েন্টরা টাকা ডিপোজিট উইথড্র করে, যখন নেগেটিভ পাবলিসিটি হয় পত্রিকায়, টিভিতে, তখন ব্যাংকের যে ক্ষতির সম্মুখীন হয় সেটা হচ্ছে রেপুটেশন রিস্ক। রেপুটেশন রিস্কের কিছু কিছু মানে ইন্ডিকেটর আছে, যেটা হচ্ছে যে যদি ক্রেডিট রেটিং যদি খারাপ হয়, ইকাই, ক্রেডিট রেটিং কন্ডাক্টেড বাই ইকাই, ইকাই এর রেটিং যদি খারাপ হয়, দেখা যাচ্ছে যে আমরা যখন রিস্ক ক্রেডিট অ্যাসেট ক্যালকুলেশন করি, ব্যাংকে যখন একটা ব্যাংকের কাছ থেকে প্লেসমেন্ট নিছে, তার যখন রিস্ক ওয়েট দেয় তখন তার রেটিং অনুযায়ী দেয়, যেমন ডাবল এ ট্রিপল এ হয়, এই রেটিং অনুযায়ী রিস্ক ওয়েট হয়। যদি ব্যাংকের রেটিং খারাপ হয় তাহলে সেটা কিন্তু রেপুটেশন হ্যাম্পার করে। ইন্টারনাল ফ্রডের কারণে হইতে পারে রেপুটেশন রিস্ক, এক্সটার্নাল ফ্রডের কারণে হইতে পারে, নন পেমেন্ট অর ডিলেড পেমেন্ট অফ অ্যাকসেপ্টেড বিলস ফরেন অ্যান্ড ডোমেস্টিক। যে অ্যাকসেপ্টেড বিলস আছে, ব্যাংক যে বিলগুলো অ্যাকসেপ্ট করছে সেটা ডিলে পেমেন্ট করছে, অর্থাৎ ডিউ ডেটে পেমেন্ট করে না অথবা পেমেন্ট করতেছে না, এটার কারণে রেপুটেশন হ্যাম্পার হয়। কোয়ালিটি অফ কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস অনেক বাজে হলে রেপুটেশন হ্যাম্পার হয়। তারপর 6 নম্বরে যে রিস্কটা আলোচনা করা হয় সেটা হলো স্ট্র্যাটেজিক রিস্ক। স্ট্র্যাটেজিক রিস্ক হচ্ছে যে আপনার আপ টু ডেট না, অর্থাৎ এখন ব্যাংকিং সেক্টরে যে নতুন আপডেট টেকনোলজি আসতেছে সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না কিংবা পারফেক্টলি পারতেছেন না, ঠিক আছে? এটা অ্যাডাপ্টেবিলিটি নাই, এই অ্যাডাপ্টেবিলিটি না থাকার কারণে ব্যাংক যে লুজার হয় সেটাকে স্ট্র্যাটেজিক রিস্ক বলা হয়। এই স্ট্র্যাটেজিক রিস্কের কারণে কিছু কিছু জিনিস হ্যাম্পার হয়, যেমন ক্যামেলস রেটিং খারাপ হয়। ক্যামেলস রেটিং যদি 2, ঠিক আছে, 2, ইফ দ্য রেটিং অফ এনি ব্যাংক ফলস বিলো 2, 2 এর যদি কম হয় তাহলে 10% এমসিআর এর 10% রিস্ক মানে ক্যাপিটাল চার্জ করা হয়। অপারেটিং এক্সপেন্স যদি 45% এর বেশি হয় তাহলে স্ট্র্যাটেজিক রিস্ক অ্যারাইজ হয়। ক্লাসিফাইড লোনস বলছে যে ক্লাসিফাইড লোনস অ্যাজ পার্সেন্ট অফ টোটাল আউটস্ট্যান্ডিং লোনস উইল বি ইভালুয়েটেড ইফ দ্য পার্সেন্টেজ এক্সিড 5%। ক্লাসিফাইড লোন যদি 5% এর বেশি হয় তাহলে ক্যাপিটাল চার্জ করা হয়। রিকভারি অফ ক্লাসিফাইড লোন, রিকভারি যদি 20% এর কম হয় তাহলে ক্যাপিটাল চার্জ করা হয়। রিটার্ন অফ লোন, রিটার্ন অফ যদি 15% এর বেশি যদি রিটার্ন অফ করা হয় তাহলে ক্যাপিটাল চার্জ করা হয়। ইন্টারেস্ট ওয়েভার, যদি ইফ দিস পার্সেন্টেজ যদি 5% এর বেশি যদি ইন্টারেস্ট ওয়েভার দেওয়া হয় তাহলে রিস্ক ক্যালকুলেশন করা হয়। কস্ট অফ ফান্ড যদি বেশি হয়, স্ট্র্যাটেজিক প্ল্যান যদি ডিপোজিট গ্রোথ প্ল্যান, এই প্ল্যানগুলো যদি না থাকে, তারপর হচ্ছে রিশিডিউলিং অফ লোনস এন্ড অ্যাডভান্সেস, লোন যদি তিন রিশিডিউল করা হয় যদি 3 এর বেশি সময়ে। 7 নম্বরে সেটেলমেন্ট রিস্ক, ব্যাংক যদি তার overdue accepted bills যদি মানে নন রিসিভিং অর ডিলে রিসিভিং অফ রিসিভেবল বিলস ফরেন অ্যান্ড ডোমেস্টিক, এটা যদি সেটেলমেন্ট করতে যদি হয় তাহলে এই ব্যাংকটা হচ্ছে যে ক্যাপিটাল চার্জ করা হয়। কোর রিস্কের যে আছে, যে 6টা কোর রিস্ক আছে, এই 6টা কোর রিস্কের রেটিং যদি খারাপ হয় তাহলে ক্যাপিটাল চার্জ করা হয়। 9 নম্বরে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিস্ক,
এটা আমরা ক্যালকুলেশন করি না, আমরা বলি যে না, আমরা ব্যাংক এনভায়রনমেন্টালি অনেক স্ট্রেন্থ আছে। ঠিক আছে, তারপর বলছে যে আদার ম্যাটেরিয়াল রিস্ক, যদি অন্য কোনো ম্যাটেরিয়াল রিস্ক থেকে থাকে যেটা এই গাইডলাইনে আলোচনা করা হয় নাই, সেটা আমাদের পিলার টুতে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে মোটা দাগে পিলার টুর হলো যে 10টা রিস্ক ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করে এমসিআর এর সাথে যোগ করে এডুকেট ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানে নির্ধারণ করা হয়। এবার আছে মার্কেট ডিসিপ্লিন অ্যান্ড ডিসক্লোজার, যেটা আগেই বলছিলাম, আলোচনা হয়ে গেছে। এই যে যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক কিছু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ফরম্যাটে বাংলাদেশ ব্যাংক দিয়ে দিছে যে আপনারা এই ফরম্যাটে এই তথ্যগুলো ডিসক্লোজ করবেন। স্কোপ অফ অ্যাপ্লিকেশন কি থাকবে, কোন কোন ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাপ্লিকেশন করেন, ক্যাপিটাল স্ট্রাকচার কি, ক্যাপিটাল এডুকেসি কি কেমন আছে, ক্রেডিট রিস্ক কি কি আছে, এনপিএল কার কত আছে, স্ট্যান্ডার্ড লোন কত আছে, এসএসডিএফবিএল কত আছে সেটা জানাই, ইকুইটি কি পরিমাণ আছে, মার্কেট রিস্ক কি আছে, অপারেশন রিস্ক কি আছে, লেভারেজ রেশিও কেমন, লিকুইডিটি রেশিও কেমন, রেমুনারেশন কেমন, কেমন বেতন ভাতা দেয়া হয়। ঠিক আছে, এইটা মার্কেট ডিসিপ্লিন যেটা পিলার থ্রিতে। তাহলে ব্যাজেল থ্রি কিন্তু আলোচনা শেষ, ব্যাজেল থ্রি গাইডলাইন আলোচনা শেষ, যেটা পিলার 1, 2, 3 নিয়েই কিন্তু ব্যাজেল থ্রি। ঠিক আছে, এখানে বলছে যে হোয়াট ইজ ক্যাপিটাল, হোয়াই ইজ হোয়াই ইট ইজ নেসেসারি ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ক্যাপিটালটা কি জিনিস? ক্যাপিটালটা হচ্ছে যে আপনার ব্যাংকটাকে স্ট্রেংথ রাখার মূল চালিকা শক্তি, একটা লাইফ ব্লাড ব্যাংকের জন্য। ক্যাপিটাল না থাকলে ব্যাংক তার কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যেমন আমাদের সাংসারিক জীবনেও, পারিবারিক জীবনেও মানে যদি টাকা পয়সা না থাকলে কিন্তু সংসারে সুখ শান্তি থাকে না, তেমনি ব্যাংকের ক্ষেত্রেও ক্যাপিটাল না থাকলে কিন্তু ব্যাংক প্রপারলি রান করতে পারে না, লাভ করতে পারে না, তারপরে এমপ্লয়ীদের বেতন ভাতা দিতে পারে না। ঠিক আছে, তা ক্যাপিটাল কেন ব্যাংকের জন্য, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য গুরুত্বপূর্ণ? ক্যাপিটাল যদি ভালো থাকে তাহলে ব্যাংক তার নিজস্ব বিজনেসটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, ব্যাংক হলো যে ইন্টারন্যাশনাল কারেসপন্ডিং গুলো করতে পারবে। তারপর ব্যাংক যে লস করে সেই লসের এগেনস্টে সে লসটা সে অ্যাবজর্ব করতে পারবে। মোটা দাগে ক্যাপিটালটা ব্যাংকটাকে আরো সাস্টেইনেবল করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ক্যাপিটালটা কেন গুরুত্বপূর্ণ সেটা। হোয়াট ইজ রিস্ক ওয়েটেড অ্যাসেট, হোয়াই ইট ইজ নেসেসারি। Risk weighted assets are used to determine the minimum amount of capital a bank must hold in relation to the risk profile of its lending activities and other assets. ঠিক আছে, তার বলছে যে নেসেসারি কেন? রিস্ক ওয়েটেড অ্যাসেটটা ইনশিওর করে যে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ এ মিনিমাম ক্যাপিটাল মেইনটেন টু বি সেফ ডিউরিং আনসার্টেনটি, encourages bank and financial institutions to review their current financial conditions and highlights any red flags in case of minimum capital requirement. The Basel Committee on Banking Supervision helps banks achieve capital adequacy goals. It reduces the risk of foreseeable risk. আইক্যাপটা কি জিনিস? আইক্যাপটা হচ্ছে যে যেটা বলছে যে ব্যাংকের একটা ইন্টারনাল ক্যাপিটাল এডুকেসি অ্যাসেসমেন্ট প্রসেস থাকবে, যার এগেনস্টে ব্যাংকটা রিস্কটা অ্যাসেস করতে পারবে। এই আইক্যাপ ডকুমেন্টসটা জমা দেওয়ার সময় অনেকগুলো সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দিতে হয়। আর আইক্যাপ যখন এই রেসিডুয়াল রিস্ক যখন ফাইনাল করে তখন বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকের এসআরপি টিম এবং বাংলাদেশ ব্যাংকের এসআরইপি টিম একটা মিটিং করে ক্যাপিটালটা এবারে নির্ধারণ করে। ক্যাপিটাল প্ল্যানিং অ্যান্ড ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল প্ল্যানিং যদি থাকে তাহলে ব্যাংকের ক্যাপিটালটা স্ট্রেংথেন হয় এবং ডিভিডেন্ডটা সঠিকভাবে দিতে পারে। কারণ যদি ক্যাপিটাল প্ল্যান করা না হয়, যদি কোনো ব্যাংক এমনভাবে প্ল্যানিং না করে যে ব্যাংকের এখন অ্যাসেট আছে 30,000 কোটি টাকা, 27 সালে অ্যাসেট হবে 32,000 কোটি টাকা, 28 সালে হবে 34,000 কোটি টাকা, এর এগেনস্টে রিস্ক ওয়েটেড অ্যাসেটও বাড়বে। তো রিস্ক ওয়েটেড অ্যাসেট বাড়লে ব্যাংকের ক্যাপিটালও বাড়াইতে হবে। তাহলে ব্যাংক কি করবে যে সে ক্যাপিটাল হয়তো টিয়ার 2-তে ছাড়বে, নতুবা রিস্ক মানে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আরো স্ট্রেনথেন করবে। সেটা হলো যে রিটেন আর্নিং, স্ট্যাটিউটরি রিজার্ভে বেশি বেশি টাকা রাখবে। তো
তো এই ক্যাপিটাল প্ল্যানিং না করলে কিন্তু ডিভিডেন্ডটা সঠিকভাবে দেওয়া যায় না। ব্যাংক ব্যাংকের এমডিদের মানে চাকরি থাকে একটাই কারণে, যেটা হচ্ছে যদি কোনো ব্যাংকের এমডি ডিভিডেন্ডটা সঠিকভাবে দিতে পারে এবং একটা হ্যান্ডসাম ডিভিডেন্ড দিতে পারে ডিরেক্টর স্যারদের, ব্যাংকের মালিকদের। এই জন্য ব্যাংক ক্যাপিটাল প্ল্যান করে এবং ডিভিডেন্ডটা দেয়। তো যদি ক্যাপিটাল প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু ডিভিডেন্ড সঠিকভাবে দিতে পারে না। এই জন্য ক্যাপিটাল প্ল্যানিং সাথে ডিভিডেন্ডটা ইন্টার কানেক্টেড। রিলেশন বিটুইন রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ক্যাপিটাল। রিস্ক ম্যানেজমেন্ট যদি প্রপারলি করা হয় তাহলে ক্যাপিটালটা স্ট্রেনথেন করা হয়, কারণ রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি করলে তখন কি হয়, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কম লাগে। কারণ যদি রিস্কটা মিনিমাইজ করা হয় তাহলে কিন্তু রিস্ক ওয়েটেড অ্যাসেট কম হয়, রিস্ক ওয়েটেড অ্যাসেট কম হলে ক্যাপিটালও কম লাগে, যেটা ব্যাংক সহজে ক্যাপিটালটা ম্যানেজ করতে পারে। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের সাথে ক্যাপিটালের রিলেশন। এই হচ্ছে মোটা দাগে আমাদের মানে মডিউল জি আলোচনা। ঠিক আছে, আপনারা এইটা সব স্লাইডগুলো দেখার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো দেখবেন। দেখলে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। কারোর কোনো মানে সাজেশন, কোনো আহ, প্রশ্ন আছে কিনা? স্যার আমার এই নেক্সট 11 তারিখে তো পরীক্ষা, একটু সংক্ষেপে যদি একটু সাজেশন দিতেন কোনটার উপর ফোকাস করব, দেখেন, এই কোনগুলো মডিউল, chapter- আমি সাজেশনের কথাটা বারবারই বলি, এই মডিউল জি বাদ দিয়ে অন্য যে মডিউলগুলো পড়াইছি কয়টা প্রশ্ন হবে? 5-6টা প্রশ্ন সর্বোচ্চ। ঠিক আছে, এই 5-6টা প্রশ্নের পরে যদি সাজেশন চান তাহলে কিন্তু সাজেশন হবে, কিন্তু আপনারা পরীক্ষা কতটুকু অ্যান্সার করতে পারবেন সেটা কিন্তু বলতে পারি না। এই জন্য আমি সাজেশনটা মূলত দিতে চাই না। ঠিক আছে, কারণ আমি শর্ট ওভারঅল করে কোন নিয়ে, কোন 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 মডিউল গুলো একটু ফোকাস করবো আর কি স্যার, এতগুলো আপনারা তো এফ আমার ছাড়া এফ চাপ হয়ে যায়। হ্যাঁ আমি বলি এফ আর জি আর এ বি সি, এই 5টা মডিউলটা একটু ভালো করে দেখেন আর সবগুলো দেখে দেখেন। এই যে রিস্ক ম্যানেজমেন্টের এই সাবজেক্টগুলো কিন্তু মানে ঘুরাই ফেরাই দেখবেন যে একই ধরনের আলোচনা, আপনারা পয়েন্টগুলো মুখস্থ করে নিজেরাই লিখতে স্যার পারেন। আবার আবার একটু রিপিট করেন, কোন বাদ যাবে, জিটা বাদ দিব আর না, আপনি প্রথম 3টা এবিসি আর এফ আর জি, এই 5টা মডিউলটা একটু ভালো করে দেখেন। এ বি সি আর এফ আর জি, এই হ্যাঁ, 5টা মডিউল ভালো করে দেখবে তো। ভালো করে দেখবেন আর ওইগুলোও দেখবেন। ঠিক আছে, ওইগুলো কিন্তু বেশি আলোচনা না। ঠিক আছে, না কিছু তো লিখতে হয় তো, এগুলো তো একটু ভালো করে দেখতে হয় কিছু চ্যাপ্টার, এই জন্যই বলা আর কি। ওই আপনারা লিখতে পারবেন একটু মানে মনোযোগ দিয়ে 1 ঘন্টা পড়েন, দেখেন যে সবকিছুই মানে একই আলোচনা, রিস্ক ম্যানেজমেন্ট সব ঘোরাই ফেরা একই আলোচনা। আর আপনাদের এই যে মডিউলটা করছেন না, এই মডিউলটা বিভিন্ন সোর্স থেকে কপি পেস্ট করে এখানে দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য দেখেন যে সবকিছুই মূলত মানে একই ধরনের আলোচনা করা আছে। ঠিক আছে, আপনি একটু পড়লে ইনশাল্লাহ পারবেন। আর আজকে আমি এটা শেয়ার করে দিব আর শর্ট নোটটা শেয়ার করে দিব, শর্ট নোটটা আপনারা দেখলেই পারবেন। ঠিক আছে, আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলেন। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজির কোনো দিবেন, শীট টিট দিবেন? আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি ওই শর্ট নোটের ওইগুলো পড়বেন। ঠিক আছে, আচ্ছা। আর ভাইয়া আর একটা রিকোয়েস্ট ছিল, সেটা হলো ওই যে গত বছরের প্রশ্নে 6 নাম্বার প্রশ্নের ম্যাথটার একটু যদি সলভ দিতেন কাইন্ডলি, ও ও, বুঝছি ওটা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে শেয়ার করে ওইটা দিচ্ছি। দরকার ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। আমি মানে অসুস্থ, আমার কণ্ঠটা ইয়ে হয়ে গেছে, আমার জ্বর হয়ে অনেক ইয়ে ছিল, অসুস্থ ছিলাম আর কি। আল্লাহ, আমি জ্বর যখন হয়েছে তখন মানে আল্লাহর কাছে দোয়া চাইছি যেন ডেঙ্গু না হয়, কারণ আমার একবার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হয়ে অবস্থা খুব খারাপ হয়েছিল। তো দেখলাম যে এই জ্বরটা আমাকে হয়েছে হলো যে ঠান্ডা থেকে। ঠিক আছে, মানে ঘেমে ঠান্ডা জ্বর লাগছিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি তাহলে এখন, স্যার একটু শর্ট নোট গুলো দিয়ে দিয়েন স্যার, হ্যাঁ এখন শর্ট কষ্ট নোট আর করে 6 নম্বর ওটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিজাম ভাইকে এখনই দিয়ে দিয়ে, দিয়েন স্যার, তাহলে হ্যাঁ এখনই যদি দিয়ে নিজাম দিচ্ছি, স্যার দিয়ে এখনই দেয় দিয়ে আমাদের। নিজাম ভাইকে আমি শেয়ার করে দিতে বলছি, সমস্যা নেই। আর তো ক্লাস হচ্ছে ঠিক না আছে স্যার, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আর কি থ্যাংক ক্লাস ইউ। হবে? না আর হলো যে দরকার কি আছে নাকি, দরকার হলে আপনার যদি পার্সোনালি কেউ দরকার হয় আমাকে ফোন দিয়ে, হ্যাঁ।
আচ্ছা জি স্যার আপনার নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিন আমি হ্যাঁ, নাম্বারটা নেন 01722 222 275958। ওকে স্যার ওকে, থ্যাংক ইউ। কাইন্ডলি আবার বলেন নাম্বারটা স্যার। 017 22275958। 5958। থ্যাংক ইউ জি জি সরি। ওকে যাও তুমি খাও মা, বাই বাই। দরজা লাগিয়ে যাও মানহা।